জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। রামিসা ধর্ষণ হত্যা মামলায় 2 আসামির আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ। দ্রুতই বিচার শেষ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্কুল ফিডিং কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। ঝরে পড়া রোধে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ইউএনওরা। যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের। হরমুজের কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণ। আত্মরক্ষামূলক অভিযান বলছেন মার্কিন বাহিনী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খলিলুর রহমানের এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদে 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। নির্বাচনে জাতিসংঘের 190টি সদস্য দেশ ভোট দেয়। এর মধ্যে বাংলাদেশের পক্ষে 99টি দেশের ভোট পেয়ে জয়ী হন তিনি। অন্যদিকে 91টি দেশের ভোট পেয়ে বিজিত হন আন্দ্রেয়াস এস কাকোরিস। 1946 সালের পর দ্বিতীয়বারের মতো এই আসনে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি। 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐশী আলম, মোহনা সংবাদ। রাজধানীর পল্লবীতে স্কুল ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় 2 আসামি সোহেল রানা ও স্বপ্ন আক্তারের আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুল সালেকিনের আদালতে এ শুনানি হবে। এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 17 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সোমবার একই আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্ন আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ বিষয়ে আরও জানাতে জজ কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক খান। এমদাদ, রামিসা ধর্ষণ হত্যা মামলায় আদালতে আজকের কার্যক্রম কি? আজকে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবে। ইতিমধ্যে 2 আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। আর হয়তো 10:30টার দিকে আদালত কার্যক্রম শুরু হবে এবং তাদেরকে গতকালকে জানেন যে 16 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। তাদের সাক্ষীদের জবানবন্দি তাদেরকে পড়ে শোনানো হবে এবং পরবর্তীতে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং তাদের বক্তব্য রেকর্ড করা হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালত চত্বরে পুলিশ অবস্থান করছে। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই অতিরিক্ত পুলিশ নিয়োজিত করা হয়। এছাড়া প্রতিদিনই এই মামলার কার্যক্রম চলছে। আজকে যদি এই মামলার আত্মপক্ষ সমর্থন হয়, এরপরে আপনার আদালতে যদি বাদীপক্ষ চায় যে চার্জ গঠন আজকে করা হোক, তখন আদালত চাইলে আজকে আত্মপক্ষ সমর্থন আজকে চার্জ গঠন করতে পারে। যদি আজকে চার্জ গঠন না হয় তাহলে আগামীকাল এই মামলার চার্জ গঠন করা হবে এবং আগামী বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা করা হবে। বাংলাদেশের ইতিহাসে আমরা আইনজীবীদের কাছে শুনেছি যে বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বপ্রথম যে অতি দ্রুত এই মামলার রায় কার্যক্রম ঘোষণা করা হবে। আমরা গতকালকে এই মামলার স্পেশাল পিপির সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই মামলায়
আসামি পক্ষ একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল এবং তারা একটা নামও বলেছিল। আসলে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন এই মামলায় 2 আসামি ছাড়া অন্য কারো নাম সম্পৃক্ততা পাওয়া যায়নি। ধন্যবাদ সারা। ধন্যবাদ এমদাদ। এদিকে রামিসা হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বর্তমান সরকার সীমান্তে অবৈধভাবে পুশ ইন পুশ ব্যাকের বিপক্ষে বলেও জানান মন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত বিচার কাজ শেষ হবে। সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। মুন্সিগঞ্জের গজারিয়া ধর্ষণ ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও 4 জন আসামি গ্রেপ্তার করে জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ। আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার। সীমান্তে অবৈধভাবে পুশ ইন পুশ ব্যাক সরকার সমর্থন করে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে, কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। তোফায়েল আহমেদের জানাজা থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকতে পারে বলেও জানান তিনি। তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে বা অন্য কোনো শৃঙ্খলতা করেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শুধু রাজনীতি বা নির্বাচন নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে ইআরএফ মিলনায়তনে বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। আর বাজেট ঘাটতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় বাজেট প্রণয়নের ঘটনা দেশের ইতিহাসে প্রথম। তার উপর আকারেও রেকর্ড করতে যাচ্ছে চোরাই উত্তরায়ের বর্তমান সরকারের প্রথম বাজেট। কিন্তু নানান বাস্তবতায় এবারের বাজেট যে চ্যালেঞ্জিং সে বিষয়টি স্পষ্ট। সার্বিক পরিস্থিতির ওপর বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সেখানে উঠে আসে অর্থনীতির কঠিন বাস্তবতা। আর্থিক খাতের অসঙ্গতি নিরসন করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি করেন ব্যবসায়ীরা। আমাদেরকে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করার জন্য সাপোর্ট দিবেন। ইন্ডিয়াতে যে পলিসি আছে এটাকে বলে টাফ টেকনোলজিক্যাল আপগ্রেড ফান্ড, 1% তারা দেয় মিল মালিকদেরকে। এই WPPF এর বিরুদ্ধে কথা বলছি না, আমি এইটা সংস্কারের জন্য বলছি। এইটা যদি সংস্কার আপনারা না করেন, আপনাকে ডেফিনিশন করতে হবে কারা শ্রমিক। আর সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া কোনো পদক্ষেপই কার্যকর হবে না। জাতীয় রাজস্ব ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তারা কর জাল বিস্তার করবেন, নতুন নতুন ক্ষেত্র আহরণ করবেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে সংস্কার। এখানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়েছে? করা হয়নি, দু একবার ছোটখাটো হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামী বাজেটের দর্শন হবে অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা। নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি যেটা বিকাশ করতে পারবে। দেশের বাজেটের ইতিহাসে নিম্ন আয়ের মানুষ সবসময় উপেক্ষিত থেকেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের বাজেটে নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। আগামী 2 সপ্তাহের মধ্যেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। আমরা নতুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি, আপনাদের জন্য বলছি আমি।
কমপ্লিটলি এটাই এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবে। উই উইল অ্যানাউন্স দ্য নেমস উইথ প্রফেশনাল, নো পলিটিশিয়ান। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2027 সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, পরীক্ষার সময় এগিয়ে নেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে। সেশন জট কমিয়ে আনার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান এহসানুল হক মিলন। সরকারের স্কুল ফিডিং কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। প্রতিদিন পুষ্টিকর খাবার বিতরণ করায় উপস্থিতি বাড়ার পাশাপাশি স্কুলে যাওয়ার ক্ষেত্রে আগ্রহ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিকাশ দাসের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে কুলাউড়া উপজেলার 193টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে স্কুলে আসছে। শ্রেণীকক্ষগুলোতে বাড়তি উপস্থিতির কারণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষকদের মতে স্কুল ফিডিং কার্যক্রম চালুর পর শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুরা এখন আরও আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসছে। এই কার্যক্রম শুধু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করছে না, বরং তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়িয়ে তুলছে। আমাদের স্কুল ফিডিং এর যে কার্যক্রম চলছে তা গুণগত মান আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের স্কুলে ভালো এবং আমাদের শিক্ষার্থীরা সুস্থ আছে। এই মিটিং চালু হওয়ার পরে ছাত্র উপস্থিতি অনেকাংশে বেড়ে গেছে। যারা পড়ার মানুষ হচ্ছে ছাত্ররা দিন উপস্থিতি বেড়েছে। এই ব্যবস্থা চালুর পর শিশুদের স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে এবং শিশুরা পড়ার প্রতি মনোযোগী। কুলাউড়ায় নির্ধারিত সময় প্রতিটি বিদ্যালয়ে কলা, ডিম ও বনরুটি পৌঁছে দিচ্ছে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারাও বাচ্চারা পেয়ে অনেক খুশি। আর এখন পর্যন্ত আমরা যে টিফিনগুলো পাই নির্দিষ্ট সময়ের মধ্যে ওগুলা রিসিভ করে স্কুলের টাইম অনুযায়ী আমরা ওগুলা ডিস্ট্রিবিউট করে দিই। প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বলে জানালেন এই কর্মকর্তা। স্কুল ফিডিং প্রোগ্রামের কারণে প্রতিটি স্কুলেই আপনার প্রতিটি ক্লাসে দেখা যাচ্ছে যে অন অ্যান এভারেজ আপনার 12 থেকে 15 জন বাচ্চার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে প্রতিদিন। তো শতভাগ উপস্থিতির দিকে আমরা যাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমবে এবং শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। স্বাধীনতার 55 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কিশোরগঞ্জের করিমগঞ্জে। নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে 2 কিলোমিটার কাঁচা রাস্তা এখন কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগের কারণ। বর্ষায় জলাশয় আর শুষ্ক মৌসুমে ধুলোয় রূপ নেয়া এ পথটি যেন এক অভিশাপ। পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রাম। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে গেলেও এই গ্রামটি যেন থমকে আছে আগের অবস্থায়। লাল মিয়ার বাড়ি থেকে চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই 2 কিলোমিটার কাঁচা রাস্তা এখন স্থানীয় 30 থেকে 40 হাজার মানুষের ভোগান্তির কারণ। বর্ষা এলেই পথটি রূপ নেয় জলাশয়, ফলে সবচেয়ে বেশি সংকটে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। পিছিয়ে নেই কৃষকরাও। মাঠের ফসল হাটে নিতে দ্বিগুণ খরচ আর সীমাহীন ভোগান্তি এখন তাদের নিত্যদিনের সঙ্গী। এই রাস্তাটাতে গাড়িতে মাল লয়ে আয়া আবার এই মাল দিয়ে নয় আরজানি লাগে, আবার গাড়ি নিয়ে আরজানি লাগে। এখান থেকে একটা রোগী যদি নিতে হয় তাহলে কোনো অবস্থাতেই রোগী নিয়ে যাওয়া যায় না। রাস্তার অবস্থা খুবই বেহাল দশা। 30 থেকে 35 হাজার লোকের বসবাস। আমাদের রাস্তার বেহাল অবস্থা। কোনো ফায়ার সার্ভিস দূরের কথা, সরকারি কোনো সেবা এখানে বিগত দিনে কোনো সময় পৌঁছে নাই। এই গ্রামে কোনো আত্মীয় স্বজন করতে চায় না। এমপি মহোদয় যেন আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পাকা করার একটা ব্যবস্থা করে দেয়। এদিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। এটা যাতে উন্নয়ন করা যায় সেজন্য আমরা
প্রকল্প প্রস্তাবে রেখেছি। যদি প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায় তাহলে আমরা অতি সত্বর এই রাস্তাটা উন্নয়নের কাজ বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখি। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই জনপদের মানুষ এখন শুধু অপেক্ষায় কবে মিলবে একটি চলাচল উপযোগী নিরাপদ রাস্তা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে তারা আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করে। এর মধ্যে দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দেয় ইরানি গণমাধ্যম। পাল্টা হামলার দাবিও করেছে তেহরান। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে চালানো এই হামলা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলা চেষ্টার জবাব। শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের কৃষক। সময় মতো ধান কাটতে না পারায় চোখের সামনে জমিতেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। জমিতে ধান পেকে ঝরে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সমস্যার সমাধানে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পিরোজপুর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাতাসে দুলছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। ইতোমধ্যে মাঠের অধিকাংশ ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তুলতে পারছেন না তারা। এবছর জেলায় আবাদ হয়েছে 34,005 হেক্টর জমি। পরিবেশ অনুকূল থাকায় এবছর ধানের ফলন ভালো হলেও শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় বর্ষা আর বাতাসে ধান নুয়ে পড়ছে জমিতে। এতে ধান পেকে ঝরে যাওয়ায় ফসল নষ্ট হচ্ছে। 3 জাতের ধান চাষ করছি আমরা। এখন ওই শ্রমিকের কারণে ধান নষ্ট হয়ে যেতেছে। ধান শ্রমিক পাইতেছি না, ধান কাটতে পারতেছি না। আমি লেবার বাগর কাটতে পারতেছি না, তাই আজকে নিজে একাই আমার ভাইপো নিয়ে কাটতে শুরু করছি। ধান ভালো হয় নাই, এবার সব সিডি হয়ে গেছে, পোকে মাকে খাইলেই দিয়েছে। বর্ষা বৃষ্টিতে বিঘে 30,000 টাকা খরচ হয়ে গেছে। ধান বদলা পাইতেছি না, শ্রমিক নাই, লেবার পাই নাই। এই জন্য 7-8 দিন ঘুরিয়া তারপরে লেবার পাইছি। সমস্যা সমাধানে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটতে কৃষকদের উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে আসছি যে ধান 80% পেকে গেলে কর্তন করে ফেলার জন্য, এবং কৃষকরাও দ্রুত কর্তন করছে এবং আশা করি কোনো ক্ষয়ক্ষতি তেমন একটা হবে না, কৃষকদের ভালো ফলন হবে। এবছর জেলায় 2,50,030 মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ফরিদপুরের সালথায় প্রাকৃতিক জলাভূমি এবং মাছের ঘেরে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পানি দূষিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের 7টি গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর অসাধু মাছ ব্যবসায়ের কারণে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। ফরিদপুরের সালথায় বল্লভধি ইউনিয়নের প্রাকৃতিক জলাভূমি হল ফুলবাড়িয়া দোহা। এই জলাশয়ে গ্যাস ট্যাবলেট ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে বাওরের পানি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নদীপাড়ের কয়েক হাজার মানুষ। অনেক প্রকারের ওষুধ বা মেডিসিন দেয়, কিছু দেশাল মাছগুলো আছে, মাছগুলো মেরে ফেলায় ওরা। আর ওদের মাছ যেগুলো সেগুলো ওরা চাষ করে ওরা বিক্রি করে, কিন্তু এই ওষুধের কারণে এলাকাবাসী খুব অতিষ্ঠ। এই জায়গার পানিগুলো জাইলেরা নষ্ট করে ফেলায় বিভিন্ন পদের মেডিসিন মেরে, যার জন্য বিভিন্ন মানুষের চুলকানি আর বিভিন্ন পদের রোগ দেখা দেয়। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, দৃষ্টি আকর্ষণ করছি যে ওদের কাছে বাওয়ার জানি বিক্রি না করে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দেওয়ালিকান্দা, পূর্ব ফুলবাড়িয়া, চর বাঙ্গরাইল, রায়ের চর ও কাকদিসহ 7 গ্রামের মানুষ। প্রায় 20,000 বাসিন্দার দৈনন্দিন জীবনের একমাত্র ভরসা এই বাওর। কিন্তু বর্তমানে এখানকার পানি রান্না কিংবা গোসলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি দেখা দিচ্ছে নানান চর্মরোগ। তারা তাদের স্বার্থে ওই বিলে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করার কারণে ওই ওষুধ তারা মাছের বাড়ানোর জন্য বা মাছকে ভালো রাখার জন্য যে তারা ওষুধগুলো ব্যবহার করছে, ওই ব্যবহারে অত্র এলাকার মানুষের জন্য একটা চরম ক্ষতি হচ্ছে। এ বিষয়ে সালথা উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এই বিষয়ে আমরা তো ওখানে সরজমিনে যাই যে
দেখে ইউনিয়নের সাথে পরামর্শ করে যেটা করলে ভালো হয় সেটাই আমরা করবো। অসাধু মৎস্য ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ওই সরজমিনে সবার সাথে কথা বলে এই অসাধু ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে তাদের আমরা প্রথমে সতর্ক করব। যদি সতর্কতায় কোনো কাজ না হয় তাহলে অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। প্রাকৃতিক এই জলাশয়কে একটি মৎস্য অভয়ারণ্য হিসেবে গড়ে তুলে বাউরের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ নদীপাড়ের ভুক্তভোগী মানুষের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা এবং প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরা। ফেনী সদর উপজেলা সরস্বতী ইউনিয়নে দীর্ঘদিনে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। নাটোরের গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফিরিয়ে এনে পুনরায় ব্যাংককে স্বাভাবিক অবস্থায় সচল রাখার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। কুষ্টিয়ার কুমারখালী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহরুম AKM রশিদউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও ঝিনাইদহে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ব্যাংকটির গ্রাহক ফোরাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী মহিষাসুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুইচগেট বাজার এলাকায় মিলাদ মাহফিল দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাঁশের সাঁকো ভেঙে দিয়ে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় জেলা মৎস্য বিভাগের আয়োজনে নওগাঁর মান্দা উপজেলা আন্দসুরা বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়নের আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ইরাক কুয়েত প্রত্যাগত ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা ক্ষতিপূরণ আদায়ে ফেনীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে। এই সময় ক্ষতিগ্রস্তরা দ্রুত সময়ে তাদের দাবি আদায়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাজার ব্যবসায়ী সমিতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফেনী ছাগলইঞ্জায় ৮৭-৮৯ ব্যাচ ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সতীর্থ ৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মহিউদ্দিন দিদারের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীর্থ ৯৭ ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল আহমদ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারা বাতিল হবে। এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে সমর্থন সিডিপির। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ডোম ইনোর ফাঁদে বন্দী হাজারো পরিবারের স্বপ্ন। বাজেটে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার। হামে শিশু মৃত্যু ৬০০ ছুঁই। সমকাল শিরোনাম করেছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছাচ্ছে। তাপদাহের বহুমুখী প্রভাব, প্রস্তুতি কম। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আর কত শিশুর মৃত্যু হলে আমাদের ঘুম ভাঙবে। যুগান্তর শিরোনাম করেছে খেলাপি ঋণের ভারে কাবু ব্যাংক খাত। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান। আমার দেশ শিরোনাম করেছে বিশেষ ছাড়েও খেলাপি ঋণ ফের ঊর্ধ্বমুখী। বাংলাদেশে অবৈধ ভারতীয়দের শনাক্ত করুন। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। রামিসা ধর্ষণ হত্যা মামলায় 2 আসামির আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ। দ্রুতই বিচার শেষ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্কুল ফিডিং কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। ঝরে পড়া রোধে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ইউএনওরা। এবং যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের। হরমুজের কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণ। আত্মরক্ষামূলক অভিযান বলছে মার্কিন বাহিনী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।